ঘাম পায়ে ফেলে কষ্ট করে যারা নিজেদের জমিতে ফসল ফলায়, আমার সেই কৃষকের আয় কতটুকু বেড়েছে? তারা বলে যে না, এইভাবে হিসাব করা যাবে না, গড় হিসাব করতে হবে। কৃষকের বেড়েছে 1 টাকা, শ্রমিকের বেড়েছে 1 টাকা, দুর্নীতিবাজের বেড়েছে 5 টাকা, গড় হলো 2 টাকা। তোমাদের টাকা বেড়েছে যারা বাংলাদেশে 3টা বাড়ি করবার পর রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে বেগম পাড়া করেছে। ইনকাম তাদের বেড়েছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে। তারা ডিজিটাল কায়দায় বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। যেহেতু দুর্নীতি বেড়েছে, এই জন্যই গড় আয় বেড়েছে। আমি অর্থনীতির ছাত্র। এই যে দুর্নীতি এবং চুরি অর্থনীতির সূত্রে, এগুলোকেও ইনকামের মধ্যে দেখানো হয়। এই জন্য আমার দেশের দুর্নীতিবাজ আমলারা, দুর্নীতিবাজ ক্ষমতাসীনরা যত টাকা চুরি করে, এগুলো সব ইনকাম। কাজেই জনগণের যত সম্পদ তারা চুরি করতে পারে, গড় আয় তাদের বাড়ে। এই হলো বাংলাদেশের বিগত দিনের উন্নয়নের রোল মডেলের গল্প। আমরা কথা দিচ্ছি, ইসলাম প্রদত্ত অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হলে গড় আয় শুধু বাড়বে না, বাংলাদেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। আরেকটা শুভঙ্করের ফাঁক আছে, আরেকটা ইনকাম ফাঁক আছে শুভঙ্কর, এটাও বলে দিয়ে যাই। এইভাবেই ধোঁকা দিয়েছে শেখ হাসিনা। সে সরকারি চাকরিজীবীদের 2 দিন পর পর বেতন বাড়ায় দিত, ছিল এটা অর্থনীতিতে। এটার যে শুভঙ্করের ফাঁক। অর্থনীতির 2টো মৌলিক পলিসি থাকে। অর্থনীতির মৌলিক 2টো পলিসির ভিত্তিতে রাষ্ট্র চলে। একটাকে বলে ফিসক্যাল পলিসি, আর একটাকে বলে মনিটারি পলিসি। মনিটারি পলিসির মধ্যে টাকা ছাপানো, দেশের মধ্যে মুদ্রা বিপুল পরিমাণ ছাপিয়ে দিলে দেশে এখন মনে করেন সম্পদ আছে 10 লক্ষ কোটি টাকার। আপনি যদি 10 লক্ষ কোটি টাকার সম্পদের বিপরীতে আপনি যদি 20 লক্ষ কোটি টাকার মুদ্রা ছাপিয়ে দেন, তাহলে আপনার সম্পদ 20 লক্ষ কোটি টাকার হলো না, কিন্তু মুদ্রা কিন্তু 20 লক্ষ কোটি টাকার হয়ে গেল। সে এই ধোঁকাবাজি করেছে বাংলাদেশের মানুষের সাথে। বছর বছর মুদ্রা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বেড়েছে, বাজারের মূল্য বেড়ে গিয়েছে। সেই সাথে তালে তালে সাধারণ মানুষের, সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে 50%, সাধারণ মানুষের বেতন বেড়েছে 25%, জিনিসপত্রের মূল্য বেড়েছে 75%। এতে কি হয়েছে? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার তুলনায় দ্রব্যমূল্য আরো বেশি দূরে সরে গিয়েছে। এই সমস্ত ধোঁকাবাজির মাধ্যমে দেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, ধোঁকাবাজির অর্থ ব্যবস্থা নয়, ধোঁকাবাজি প্রতারণার রাজনীতি নয়। আমরা মেহনতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের অর্থ ব্যবস্থা, রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রতীক নিয়েছি। আমাদের প্রতীক রিকশা, আমাদের প্রতীক মেহনতি মানুষের প্রতীক, গরিব মানুষের প্রতীক। এটা হলো শ্রমিকের প্রতীক, এটা হলো সাধারণ মানুষের যানবাহন। এই রিকশা, এটার প্রতীক আমরা কেন বেছে নিলাম? আমরা জাতিকে পয়গাম দিতে চাই, আমরা গাড়িওয়ালাদের ভাগ্যের উন্নয়ন নয়, রিকশা যাত্রী, রিকশা চালকদের ভাগ্য উন্নয়নের রাজনীতি করবো। এই রিকশা প্রতীক আমি আমার ভাই মোশতাক আহমদ ফারুকের হাতে আমানত রেখে গেলাম। তাকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে একবারের জন্য সুযোগ প্রদান করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, দেশ জাতি ইসলামের প্রশ্নে
করবো না, কোন রক্তচক্ষুর পরোয়া করবো না। অতীতেও আমরা শুধুমাত্র দেশের কথা বলার অপরাধে আমার বাংলাদেশের অধিকার হরণকারী, বাংলার মানুষের অধিকার হরণকারী, অর্থের অধিকার, ভোটের অধিকার হরণকারী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করার অপরাধে বছরের পর বছর নির্মম কায়দায় অন্ধকার কারা প্রকোষ্ঠে আমাদেরকে দিন গুজরান করতে হয়েছে। আমরা জুলুম মেনে নিয়েছি, দেশের মানুষের অধিকারের প্রশ্নে, ইসলামের প্রশ্নে জালিমের সামনে মাথা নোয়াই নাই। আপনাদের সঙ্গে আমি অঙ্গীকার করছি, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের প্রতীকে ভোট দিয়ে আমার ভাইকে যদি আপনারা নির্বাচিত করেন, আমি আপনাদেরকে কোনো নেতা উপহার দিতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি আপনাদেরকে একজন সেবক উপহার দেব। তিনি নেতৃত্বের ছড়ি করাবেন না, তিনি আপনাদের খাদেম হয়ে আপনাদের দরবারে দরবারে গিয়ে আপনাদের সেবা করবেন ইনশাআল্লাহ। শুধু তিনি নন, এবং এটাও বলে দেই, জয় হোক পরাজয় হোক, মাঠে নেমেছি জনগণের সেবা করবার জন্য। এই জনগণকে নিয়ে আমরা রাজনীতি ময়দানে অবিচল সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের আমি আবার দেশপ্রেমিক সকল রাজনৈতিক শক্তিকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারাই মৌলিক প্রশ্নে একমত হবেন, মালিকানার ভিত্তিতে আমরা শেয়ারিং এর ভিত্তিতে দেশ চালাবো, শুধু আপনি মালিক হয়ে অন্যদেরকে খয়রাত দিবেন, সেই রাজনীতির দিন শেষ। আসুন সকলে মিলে জুলাইয়ের অংশীজন, জুলাই বিপ্লবের অংশীজন, বিগত ফ্যাসিবাদের আক্রমণ জুলুমের শিকার সব মজলুম পক্ষ আসুন, হাতে হাত রাখি, আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলি। আর যদি কেউ নিজের বড়ত্বের দাম্ভিকতায় নিজেকে সেপারেট রাখতে চায়, আমি বাংলার মানুষের কাছ থেকে যে আভাস পাচ্ছি, বাংলাদেশের মানুষ আর কোন অভিজাত জমিদার শ্রেণীকে তাদের শাসক হিসেবে দেখতে চায় না। বাংলার মানুষ জুলাই বিপ্লবের পরে শিখে গিয়েছে, ছাত্র শ্রমিকরাই বিপ্লব করে, বড় লোকরা শুধুমাত্র জমিদারি করতে জানে, জনগণের সেবা করতে জানে না। ইনশাআল্লাহ জনগণের নিয়ে, জনগণের অধিকার নিয়ে, জনগণের জন্য ইনশাআল্লাহ আমরা রাজনীতি করব। আরেকটা কথা বলে যাই, এই সংখ্যালঘু ভাইদের অন্তরের মধ্যে একটা ভীতি তৈরি করবার অপচেষ্টা চালানো হচ্ছে। সংখ্যালঘু ভাইদেরকে একটা কথাই বলি, আপনারা বাংলাদেশের 55 বছরের নিজেরাই সাক্ষী, বিগত যে কোনো সময়ের তুলনায় বর্তমান 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা ভালো আছেন, নিরাপদে আছেন। কারণ আগে আপনাদেরকে রাজনীতির ঘুঁটি হিসেবে শুধু ব্যবহার করা হতো। আপনারা ছিলেন রাজনীতির হাতিয়ার। রাতের অন্ধকারে মন্দিরে, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা অগ্নিসংযোগ করে কালনাগিনী হয়ে ছবল মারত, দিনের বেলায় তারাই ওঝা হয়ে ছাড়তে আসতো। এই ছিল বাংলাদেশে ক্ষমতাসীনদের নাটক। এখন আর নাটকের নায়িকাও নাই, বাংলাদেশে নাটকও নাই। সংখ্যালঘু ভাই আপনারা সাক্ষ্য দিবেন, 5ই আগস্ট বিপ্লবের পর যখন বাংলাদেশের পুলিশ প্রশাসন ভেঙে পড়েছিল, আইন শৃঙ্খলা বলতে বাংলাদেশে কিছুই ছিল না, ঠিক সেই সময়টায় বাংলাদেশের ইতিহাসের এক ক্রান্তিকালে রাতের ঘুম হারাম করে কারা আপনাদের মন্দির, বেকোটা, গির্জাগুলোকে পাহারা দিয়েছিল? আমি তাদের নাম বলতে চাই না, আপনারাই বলবেন। বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষ্য, এদেশের আলেম ওলামা, ইমাম সাহেবান, ধর্মীয় সংগঠনগুলোর নেতা কর্মীরা, তারা এভাবে বিপ্লবের পর আরামের ঘুম না ঘুমিয়ে সংখ্যালঘুদেরকে আমানত মনে করে সেই আমানতের দায়িত্ব পালনের জন্য নির্ঘুম রাত কাটিয়েছে।